প্রিয় ভাইয়া ও আপুরা, আজকে আমরা রসায়নের দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে পদার্থের অবস্থা বা স্টেটস অফ ম্যাটার। এখন পদার্থের এই অবস্থা বলতে আমরা কোন অবস্থাগুলো বুঝবো? আমরা মূলত এখানে তার ভৌত অবস্থাগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং কণার গতিতত্ত্বের সাথে এই ভৌত অবস্থার কিরকম সম্পর্ক রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এছাড়াও আমরা এই চ্যাপ্টারে আর কি কি পড়বো সেটা একটু দেখে নেই। তাহলে এই অধ্যায়ে আমরা যা যা শিখবো তার মধ্যে প্রথমেই আসছে পদার্থের ভৌত অবস্থা। পদার্থের এই ভৌত অবস্থার মধ্যে তিনটি ভৌত অবস্থা তোমাদের খুবই পরিচিত। একটি হচ্ছে কঠিন, এর পরেরটি হচ্ছে তরল এবং শেষেরটি হচ্ছে গ্যাসীয় বা বায়বীয়। এর আগে আমরা এই কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থের উদাহরণ দেখে এসেছিলাম চ্যাপ্টার 1-এ, যেখানে আমরা দেখেছি যে বরফকে তাপ দিলে তা তরল পানিতে পরিণত হচ্ছে এবং তরল পানিকে তাপ দিলে তা বাষ্পীভূত হচ্ছে বা বাষ্পে পরিণত হচ্ছে। আমরা পদার্থের এই ভৌত অবস্থায় এই তিনটি কঠিন, তরল এবং বায়বীয় পদার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করব। এরপরে আমরা এই চ্যাপ্টারে কণার গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব এবং কণার এই গতিতত্ত্বের সাহায্যে আমরা কিভাবে পদার্থের ভৌত অবস্থাকে এবং ব্যাপন বা নিঃসরণকে ব্যাখ্যা করতে পারি তা শিখব। এরপরেই চলে আসছে ব্যাপন ও নিঃসরণ সংক্রান্ত আলোচনা। আমরা বিভিন্ন উদাহরণ 3D মডেলের সাহায্যে দেখব যে ব্যাপন বা নিঃসরণ বলতে মূলত কি বোঝায়। এরপরে চলে আসছে পরীক্ষাগারের সাধারণ যন্ত্রপাতি। এই পরীক্ষাগারের সাধারণ যন্ত্রপাতি টপিকটা আমাদের ঠিক পরবর্তী টপিকগুলো পড়তে খুব হেল্প করবে। কি সেগুলো? সেগুলোর মধ্যে রয়েছে কঠিন পদার্থের গলন প্রক্রিয়া। তার মানে একটা কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় সেটি গলতে শুরু করে এবং গলে গিয়ে সেটি তরলে পরিণত হয়। এই প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় সেটা আমরা ব্যাখ্যা করতে শিখব এবং যে কোনো কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি কি রাসায়নিক যন্ত্রপাতি ব্যবহার করব বা সাধারণ যন্ত্রপাতি ব্যবহার করব সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এরপরেই আসছে তরল পদার্থের স্ফুটন প্রক্রিয়া। তার মানে একটা তরল পদার্থকে তাপ দিলে বা ফুটালে সে যখন বাষ্পে বা বায়বীয় অবস্থায় চলে যায়, সেই অবস্থাটা কিভাবে আসলে সম্পন্ন হচ্ছে সেই প্রক্রিয়া নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং চ্যাপ্টারটার শেষের দিকে আমরা আলোচনা করব পাতন এবং ঊর্ধ্বপাতন নিয়ে। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে ফেলি পদার্থের ভৌত অবস্থার আলোচনা। তাহলে আমাদের এই টপিকটার হেডিং হচ্ছে পদার্থ ও পদার্থের অবস্থা। এখানে পদার্থের অবস্থা বলতে আমি বারবার বলছি ভৌত অবস্থাকে ইন্ডিকেট করা হচ্ছে। প্রথমেই আমরা জেনে নিই পদার্থ কাকে বলে। এখানে বলা হচ্ছে যে বস্তুর নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয়। তাহলে আমরা আমাদের চারপাশে যে সকল জিনিসপত্র দেখতে পাই সেগুলোই পদার্থ। কিভাবে? এখানে দেখো, আসলে কঠিন, তরল বা বাষ্পর কথা বলা হচ্ছে বা উদাহরণ দেখানো হচ্ছে। তুমি একটু তোমার আশেপাশে তাকাও। তুমি এখন যে পড়ার টেবিলে বসে পড়াশোনা করছো সেই টেবিলটা কি? হয় কাঠের, না হয় প্লাস্টিকের। এই কাঠ বা প্লাস্টিক হচ্ছে পদার্থ। আবার তুমি তোমার এই পড়ার টেবিলের পাশে গ্লাসে পানি রেখেছো। এই পানিটার কি একটা নির্দিষ্ট ভর রয়েছে এবং এ একটা জায়গা দখল করে। বা এই যে গ্লাসটা, সে কি, তার একটা নির্দিষ্ট ভর রয়েছে এবং সে একটা জায়গা দখল করে। তার মানে গ্লাসটাও একটা পদার্থ। তুমি যে টেবিল চেয়ারে বসে পড়াশোনা করছো তারাও যেহেতু একটা জায়গা দখল করছে এবং তাদেরও যেহেতু একটা নির্দিষ্ট ভর রয়েছে, তাহলে তারাও কি, তারাও হচ্ছে পদার্থ। এছাড়াও আমরা কঠিন এবং তরল পদার্থের উদাহরণ দেখলাম। আমাদের চারপাশে যে বাতাস, অর্থাৎ বাতাস থেকে আমরা যে অক্সিজেন গ্রহণ করি এবং বাতাসে কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি, এই বাতাস কিন্তু একটা পদার্থ। কিভাবে? এই বাতাসের কিন্তু একটা নির্দিষ্ট ভর রয়েছে এবং এই বাতাসটা কি তোমার রুমের পুরোটা জুড়ে আছে, তার মানে সে জায়গাও দখল করছে। তার মানে এই বাতাসও হচ্ছে একটা পদার্থ। তার মানে আমাদের চারপাশে এই যে চেয়ার, টেবিল, বই, খাতা, কাগজ, কলম, পানি, গ্লাস কিংবা বাতাস, এই সবগুলোই হচ্ছে পদার্থ। এবার আমরা চলে আসছি এই যে পদার্থের ভৌত অবস্থা। তিনটি ভৌত অবস্থা রয়েছে। প্রথমটি হচ্ছে পদার্থের কঠিন অবস্থা। তাহলে আমরা কঠিন অবস্থার উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছি এখানে চিনি দেখানো হচ্ছে। আমাদের সবার বাসা বাড়িতে আমরা কম বেশি চিনি ব্যবহার করে থাকি। চা পানের ক্ষেত্রে কিংবা শরবত বানানোর ক্ষেত্রে কিংবা কোনো মিষ্টান্ন দ্রব্য বানানোর ক্ষেত্রে চিনি একটি অপরিহার্য উপাদান। এই চিনির যে দানাগুলো তুমি দেখবে সাদা অথবা হালকা লালচে দানাগুলো, এই চিনিটা কি? এই চিনিটা হচ্ছে একটা কঠিন পদার্থ।
এখন কোন পদার্থকে আমরা কঠিন বলবো, কোনটাকে তরল কিংবা কোনটাকে গ্যাসীয়, এটা একটু পরেই আমরা সংজ্ঞাটা দেখলে বুঝতে পারবো। প্রথমেই আমরা এই কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থগুলোকে আইডেন্টিফাই করতে শিখি। এরপরে চলে আসছে লবণ। আমাদের খাবারের তরকারি রান্নার সময় প্রতিটি তরকারিতেই কম বেশি লবণ ব্যবহার করা হয়। এছাড়াও তোমরা অনেকে কাঁচা লবণ ব্যবহার করে থাকো, অথবা আমরা যখন কাঁচা আম বা পেয়ারা এসব খাই তখনও কিন্তু আমরা লবণ ব্যবহার করে থাকি। এই লবণও কিন্তু একটা কঠিন পদার্থ। এরপরে মার্বেল। আমরা কম বেশি সকলে মার্বেল দেখেছি বা মার্বেল খেলেছি। এই মার্বেলও হচ্ছে একটা কঠিন পদার্থ। তাহলে ভাইয়া এই তিনটাই কি কঠিন পদার্থ? না। তুমি যে পড়ার টেবিল বা চেয়ার ব্যবহার করছো সেটাও কঠিন পদার্থ, যে গ্লাসে পানি রেখেছো সেটাও কঠিন পদার্থ, কিন্তু পানিটা কিন্তু কঠিন পদার্থ নয়, পানিটা এখানে তরল পদার্থ। আবার এই পানিটাই যখন বরফ অবস্থায় থাকে সেটা তখন কঠিন অবস্থায় থাকে। তার মানে আমাদের আশেপাশে আমরা লক্ষ্য করলেই দেখতে পাবো যে অসংখ্য কঠিন পদার্থ রয়েছে। এরপরে আমরা তরল পদার্থের বা পদার্থের তরল অবস্থায় চলে আসছি। প্রথমে দেখানো হচ্ছে এটাকে বলা হচ্ছে বিকার। কেমিস্ট্রিতে আমরা বিকার নিয়ে খুব আলোচনা করব, কারণ এই বিকার আমাদের পরীক্ষাগারে মানে আমাদের ল্যাবরেটরিতে খুব বহুল প্রচলিত একটা রাসায়নিক সামগ্রী, মানে একটা যন্ত্রপাতি বলতে পারো। তাহলে এখানে পানি দেখানো হচ্ছে এবং আমরা সবাই জানি যে পানি, যেই পানিটা আমরা পান করি বা যেই পানিটা আমরা দৈনন্দিন কাজে ব্যবহার করি সেটা হচ্ছে একটা কি তরল পদার্থ। এরপরেই দেখানো হচ্ছে একটা বোতলে তেল। এটা সয়াবিন তেল। আমাদের রান্নার কাজে সয়াবিন তেল ব্যবহার করা হয়ে থাকে। এই তেলটাও হচ্ছে একটা কি তরল পদার্থ। শুধুমাত্র এই তেলই নয়, বরং আমরা সরিষার তেল কিংবা পাশেই দেখানো হচ্ছে কেরোসিন তেল, এগুলো সবই হচ্ছে তরল পদার্থ। তাহলে শুধুমাত্র এগুলোই কি তরল পদার্থ? আর কি কোনো তরল পদার্থ নেই? হ্যাঁ, আরো তরল পদার্থ রয়েছে যেগুলো কঠিন পদার্থকে তাপ দিলে উৎপন্ন হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি পদার্থের গ্যাসীয় অবস্থা। এখানে একটা চিপসের প্যাকেট দেখানো হচ্ছে এবং এই চিপসের প্যাকেটটা খুললে দেখবে যে কি চিপসের পাশাপাশি সেখানে কিছু বাতাস রয়েছে। সেখানে আসলে কোন গ্যাসটা থাকে? সেখানে নাইট্রোজেন গ্যাসটা থাকে। তাহলে এটা হচ্ছে একটা গ্যাসীয় পদার্থ। এরপরে আমরা কি করি? আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাই অক্সাইড ত্যাগ করি। তাহলে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড কি বাতাসেই রয়েছে এবং এগুলো হচ্ছে কি পদার্থের গ্যাসীয় অবস্থা। তার মানে নাইট্রোজেন, অক্সিজেন কিংবা এখানকার কার্বন ডাই অক্সাইড এরা সবাই কি গ্যাস। এছাড়াও কিছু কিছু নিষ্ক্রিয় গ্যাস রয়েছে। মাঝে মাঝে জলীয় বাষ্পকে আমরা বলে থাকি যে গ্যাসীয় বা বাষ্পীয় একটা অবস্থা। তাহলে আমরা তিন ধরনের এই পদার্থের উদাহরণগুলো দেখলাম। এবার আমরা চলে যাব তাদের সংজ্ঞা এবং বৈশিষ্ট্যে। তাহলে প্রথমে চলে আসছি আমরা কঠিন পদার্থ, যাকে ইংরেজিতে বলা হয় সলিড। কঠিন পদার্থের নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে। তাহলে দেখো এখানে তিনটা জিনিসের কথাই বলা হচ্ছে এবং তিনটাই কি নির্দিষ্ট। এখানে একটা লেগো দেখানো হচ্ছে। এই লেগোতে আমরা দেখতে পাচ্ছি কি এই লেগোটার একটা নির্দিষ্ট ভর রয়েছে। অর্থাৎ হ্যাঁ, খুব কম হতে পারে যেহেতু প্লাস্টিকের তৈরি একটা হালকা লেগো, কিন্তু এর একটা ভর রয়েছে। হতে পারে সেটা 10 গ্রাম, হতে পারে সেটা 20 গ্রাম। এটা হচ্ছে কি তার নির্দিষ্ট ভর। তার মানে এই সবুজ কালারের লেগোটার একটা নির্দিষ্ট ভর রয়েছে। ধরে নিলাম আমরা এটা হচ্ছে 10 গ্রাম। এবার তার ডাইমেনশন গুলো দেখে নিই। তার ডাইমেনশন গুলোতে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তার দৈর্ঘ্য, এটা হচ্ছে তার উচ্চতা এবং এটা হচ্ছে তার প্রস্থ। তার মানে তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, তার মানে একটা নির্দিষ্ট আকার রয়েছে। যে আকারটাকে কি বলা হচ্ছে? আয়তাকার ঘনবস্তুর একটা আকার। এরকম আয়তাকার ঘনবস্তুর আর কি কোনো উদাহরণ রয়েছে? হ্যাঁ, ইট হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু, কিংবা আমরা যে পড়ার বই ব্যবহার করছি সেটা একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে বা কোনো একটা কাঠের বাক্স, সেটাও একটা আয়তাকার ঘনবস্তু। তাহলে দেখতে পাচ্ছি যে আমরা এই কঠিন বস্তুটার, এই কঠিন পদার্থটার একটা নির্দিষ্ট আকার রয়েছে, আর কি তার একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। এবার আমরা যদি এখানে আয়তন নিয়ে কথা বলতে চাই, তাহলে এই আয়তাকার বস্তুটার আয়তন নির্ণয়ের জন্য আমাকে কি খেয়াল করতে হবে? তার আয়তন আমি নির্ণয় করব কিভাবে? তার আয়তন নির্ণয় হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তার মানে আমি যদি বলি যে এখানে এর একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, পরিমাপ রয়েছে, তুমি বলতে পারো যে হ্যাঁ এটা হচ্ছে 50 সেন্টিমিটার,
এটাকে তুমি বলতে পারো 20 সেন্টিমিটার মানে প্রস্থটা, এবং উচ্চতাটাকে তুমি বলছো 5 সেন্টিমিটার। এগুলো আমরা ধরে নিলাম। তাহলে এখানে যদি আমি এই ভ্যালুগুলো বসানোর পরে আমি যখন গুণ করব তখন কি হবে, এখানে একটা মান পাবো যেটার এককটা কি হবে, সেন্টিমিটার কিউব, কারণ 3টা সেন্টিমিটার গুণ অবস্থায় রয়েছে। তাহলে এটাই হচ্ছে কি, এই লেগোটার একটা আয়তন। এবং তোমার যেহেতু এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা ফিক্সড রয়েছে, নির্দিষ্ট রয়েছে, তার মানে তার যে এই আয়তনটা তুমি পাচ্ছ এটাও কি হবে, নির্দিষ্ট হবে। তার মানে কঠিন পদার্থের এই যে নির্দিষ্ট ভর, নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তনের কথাটা, এটাই কি কঠিন পদার্থকে তরল এবং গ্যাসীয় অবস্থা থেকে আলাদা করে বুঝতে তোমাকে সাহায্য করবে। এবার আমরা এগুলো একটু ইরেজ করে নিই। এর পরের বৈশিষ্ট্যটা হচ্ছে কঠিন পদার্থের কণাগুলোর আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি। তাহলে আমরা প্রথমেই দেখে নেই যে আন্তঃকণা আকর্ষণ বল কাকে বলা হচ্ছে। সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, আর পদার্থের এই কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। তার মানে কঠিন পদার্থে কি রয়েছে, অনেকগুলো কণা রয়েছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি কি অনেকগুলো কণা কম্পিত অবস্থায় রয়েছে, মানে কাঁপছে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা কোনো একটা কঠিন পদার্থ গঠিত হচ্ছে, এই কণাগুলো কি করছে, একে অপরকে আকর্ষণ করছে, এবং তাদের এই কণাগুলোর মধ্যে একে অপরের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে তাকে আমরা বলছি আন্তঃকণা আকর্ষণ বল। তাহলে কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি, এটা তরল এবং বায়বীয় অবস্থার চেয়েও বেশি। এজন্যই কঠিন পদার্থের আরো কিছু বৈশিষ্ট্য আমরা দেখব, যে এই সবচেয়ে বেশি আন্তঃকণা আকর্ষণ বলের কারণে কঠিন পদার্থের যে কণাগুলো সেগুলো কি খুব কাছাকাছি থাকছে, কারণ আন্তঃকণা আকর্ষণ বলটা সবচেয়ে বেশি শক্তিতে একে অপরকে ধরে রাখছে, তারা নির্দিষ্ট অবস্থানে থাকছে, এবং এর ফলে কঠিন পদার্থের আকারটা নির্দিষ্ট হচ্ছে। অর্থাৎ একটু আগে তুমি যে লেগোটা দেখলে, বা তোমাকে যদি ইটের কথা বলি, সেখানে কি হয়, ওই পদার্থের কণাগুলো অর্থাৎ ইটের কণাগুলো পরস্পরকে অত্যন্ত বেশি আন্তঃকণা আকর্ষণ বলের সাহায্যে আকর্ষণ করে। এর কারণেই কণাগুলো কাছাকাছি থাকে, নির্দিষ্ট অবস্থানে থাকে, এবং কি হয়, তার আকারটা নির্দিষ্ট হয়। অর্থাৎ একটা ইটের আকৃতি বা এই যে লেগোটার আকৃতি অথবা কোনো একটা কাঠের বাক্সের আকৃতি কি থাকছে, নির্দিষ্ট থাকছে। আচ্ছা, এখানে আমরা লাল কালিতে একটা লাইন দেখতে পাচ্ছি যে কঠিন পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে এরা সাধারণত সংকুচিত হয় না। আচ্ছা, আমরা এখানে চাপ প্রয়োগ করলে এখানে এ কারটা হবে না, এটা একটু খেয়াল করবে। তাহলে এখানে আমরা একটা ইটকে দেখতে পাচ্ছি। তো যখন এই ইটে আমি কোনো চাপ দিইনি, তার উচ্চতাটা দেখানো হচ্ছে এ পরিমাণ। এরপরে এই একই ইটে উপর থেকে কি হাতুড়ি ফেলা হচ্ছে, একটা মেকানিক্যাল মানে একটা যান্ত্রিক হাতুড়ি বলতে পারো, তার উপর ফেলা হচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে কি তার উচ্চতার কোনো পরিবর্তন হয়নি, তার উচ্চতাটা আগেও এ ছিল, এখনো এই আছে। তাহলে কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সাধারণত সংকুচিত হয় না। কিন্তু একদমই কি হয় না, হ্যাঁ, খুবই অল্প পরিমাণে সংকুচিত হয়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। আবার সব পদার্থ যে একই পরিমাণ সংকুচিত হবে এমনও কোনো কথা নেই। যেমন তুমি তোমার পড়ার টেবিল, এটাকে যদি চাপ দাও হাত দিয়ে কিংবা হাতুড়ি দিয়ে, দেখবে এটা যে পরিমাণ সংকুচিত হচ্ছে অনেক নগণ্য হবে। যেমন আমরা হাত দিয়ে যদি আমাদের পড়ার টেবিলটাকে টিপে ধরি, কাঠের হোক বা প্লাস্টিকের হোক, সেটা কিন্তু সংকুচিত হবে না, বা হলেও আমরা খালি চোখে দেখবো না। কিন্তু হাতুড়ি দিয়ে জোরে একটা বাড়ি দিলে আমরা কিন্তু তার সংকোচনের পরিমাণটা খুব অল্প হলেও বুঝতে পারবো, তাই তো? এবার একটা ইরেজার বা রাবারের কথা যদি বলি, তখন আমি যদি হাতুড়ি দিয়ে বাড়ি দিই, তার সংকোচনের পরিমাণটা কি হবে, আর একটু বেশি হবে। এটা পদার্থের নিজস্ব ধর্মের উপরও নির্ভর করে, যে তুমি কাঠের তক্তায় বাড়ি দিলে সে কতটুকু সংকুচিত হবে, আবার রাবারে বাড়ি দিলে সে কতটুকু সংকুচিত হবে। অথচ দুজনেই কিন্তু কি কঠিন পদার্থ। আবার কার ক্ষেত্রে সংকোচনের পরিমাণ কি রকম, এটা তার ভিতরে যে সকল কণা রয়েছে, অর্থাৎ পদার্থটা যেই সকল কণা দ্বারা তৈরি, সেটার উপরও নির্ভর করে। তার মানে কঠিন পদার্থের উপরে চাপ প্রয়োগ করলে সাধারণত এরা সংকুচিত হয় না, কিন্তু কিছু কিছু পরিমাণে, নগণ্য পরিমাণে সংকুচিত হতে পারে, যেটা হয়তো আমরা বেশিরভাগ ক্ষেত্রেই খালি চোখে দেখতে পাই না। এরপরে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা বাড়ালে কঠিন পদার্থের আয়তন খুব কমই বৃদ্ধি পায়।
এখানে বলে রাখা ভালো যে আমরা একটু খেয়াল করে দেখো, আমাদের সবার বাসাবাড়িতে কিন্তু কিসে রান্না করা হয়? হাঁড়িতে রান্না করা হয়, অথবা ফ্রাইং প্যানে রান্না করা হয়, অথবা নর্মাল যে কুকার প্যানগুলো রয়েছে সেগুলোতে রান্না করা হয়। এগুলো কিন্তু দিনের পর দিন, মাসের পর মাস কি রান্নার কাজে ব্যবহৃত হচ্ছে। তার মানে তার নিচে আগুন ধরে থাকে। অর্থাৎ আমি এখানে অন্য একটা উদাহরণ দেখাচ্ছি যে এখানে ইটে তাপ দেওয়া হচ্ছে বা ইটটাকে জ্বালানো হচ্ছে, কিন্তু না, এই উদাহরণটি না। আমরা যদি আমাদের বাসাবাড়ির উদাহরণটার কথা বলি, তাহলে এটাতে একটু পরে আসছি। আমাদের বাসাবাড়িতে এই যে প্যানে যখন তাপ দেওয়া হচ্ছে চুলার মাধ্যমে, সেটা কি, যেহেতু ক্রমান্বয়ে তাকে তাপ দেয়াই হচ্ছে, তার তাপমাত্রাটা বাড়বে, এবং তাপমাত্রা বাড়লে তার আয়তন কি আমরা কি বেড়ে যেতে দেখি? অর্থাৎ তুমি আজকে তোমার বাসার কড়াইয়ের যে সাইজ দেখলে, আজকে রান্না করার পরে, তাপ দেওয়ার পরে কালকে কি তার সাইজটা ডাবল হয়ে যায়, আয়তনটা বেড়ে যায়? না, আয়তনটা এভাবে আমরা বাড়তে দেখি না, কিন্তু খুবই কম পরিমাণে আয়তনটুকু বৃদ্ধি পায়। তার মানে আমরা যে হাঁড়ি বা যেই ফ্রাইং প্যানগুলো বা এমনি কড়াইগুলো ব্যবহার করছি, সেগুলো এই যে ক্রমান্বয়ে তাপ বাড়ার ফলে বা তাপ দেওয়ার ফলে তার তাপমাত্রা বাড়লে তার আয়তনটা বৃদ্ধি পায়, কিন্তু সেটা খুবই কম পরিমাণে, খুব নগণ্য পরিমাণে, সেজন্য আমরা সেটা দেখতে পাই না। কিন্তু তরলের ক্ষেত্রে বা বাষ্প বা বায়বীয় পদার্থের ক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। ওকে, তাহলে এই উদাহরণটা ছিল সেটা। এরপরে আমরা চলে আসি তরল পদার্থে। এখানে তরল পদার্থের ক্ষেত্রে তাহলে দেখে নেই কঠিন পদার্থের সাথে তার পার্থক্যগুলো কোথায়। আমরা যখন বৈশিষ্ট্যগুলো পড়বো, আমরা খেয়াল করব যে কঠিন পদার্থের সাথে এবার তরলকে আমি ডিফারেন্সিয়েট করতে পারি কিনা। তাহলে তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন আছে, কিন্তু নির্দিষ্ট কোনো আকার নেই। তাহলে নির্দিষ্ট ভর এবং আয়তন এবং আকার তিন রকম জিনিস একটু আগে আমরা কঠিন পদার্থে দেখে এসেছি। তাহলে আমরা একটু উদাহরণটা দেখে নিই। আচ্ছা, উদাহরণ দেখার আগে আরেকটা কথা, তরল পদার্থকে যে পাত্রে রাখা হয়, তরল পদার্থ সেই পাত্রের আকার ধারণ করে। দেখো, এখানে দেখানো হচ্ছে যে একটা জগ থেকে একটা তরল পদার্থ গ্লাসটাতে ঢালা হচ্ছে। তার মানে আমরা জানি যে এখানে যে তরল পদার্থটুকু রয়েছে তার একটা নির্দিষ্ট ভর রয়েছে। তার মানে তার পরিমাণটা, তার যে ভরটা, সেটা তুমি যদি ভরে প্রমাণ করো, তার মানে কেজিতে মানে বা গ্রামে পরিমাপটা করো, তাহলে তুমি তার এই পরিমাপটা দেখতে পাবে কি নির্দিষ্ট, যে এখানে 500 গ্রাম তরল পদার্থ রয়েছে। আচ্ছা, তার একটা নির্দিষ্ট আয়তন রয়েছে। হ্যাঁ, বলতে পারো যে এটা যদি পানি হয়, যে আমরা জানি যে বিশুদ্ধ পানির ক্ষেত্রে কি 500 গ্রাম বিশুদ্ধ পানির এখানে আয়তন কতটুকু হবে, 500 ml হবে। তার মানে তার এই ভরটা এবং আয়তনটা হচ্ছে ফিক্সড, কিন্তু তার আকারটা নির্দিষ্ট নয়, এবং যে পাত্রে রাখা হচ্ছে সে পাত্রের আকার ধারণ করছে। তার মানে এই তরলটাকে যখন জগে রাখছে তখন সে জগের আকৃতি ধারণ করে রয়েছে, যখন এটাকে গ্লাসে ঢালা হলো সেটা কি করলো, গ্লাসের আকৃতিটা ধারণ করলো। তার মানে এই উদাহরণটা দেখার মাধ্যমে তুমি একটা সিদ্ধান্তে আসলে কি, যে তরল পদার্থের নির্দিষ্ট ভর এবং আয়তন থাকলেও তার কোনো নির্দিষ্ট আকার নেই। এরপরে আমরা দেখতে পাচ্ছি তরলের কণাগুলো কঠিন পদার্থের কণাগুলোর চেয়ে তুলনামূলকভাবে বেশি দূরত্বে থাকায় এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের চেয়ে কম হয়। তাহলে এখানে এই ছবিটা দেখলে বা এই অ্যানিমেশনটা দেখলে তোমাদের সবচেয়ে সুবিধা হবে বুঝতে। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা কণাটা দেখেছিলাম কিরকম, যে একই স্থানে পুঞ্জীভূত থেকে কাঁপছে। তার মানে তাদের মধ্যে আন্তঃআণবিক যে দূরত্বটা, কণাগুলোর মধ্যবর্তী দূরত্ব নেই বললেই চলে। কিন্তু এখানে কি দেখতে পাচ্ছি আমরা, কণাগুলো পরস্পর থেকে কি কিছু না কিছু পরিমাণ দূরত্বে রয়েছে, এবং এই যে দূরত্বটা তুলনামূলক কঠিনের চেয়ে বেশি হওয়ার কারণেই এর আন্তঃআণবিক আকর্ষণ বলটা, আন্তঃকণা আকর্ষণ বলটা কঠিনের চেয়ে কম। তার মানে এই কণাগুলো যত দূরে যাবে পরস্পর থেকে, তত তাদের মধ্যে আকর্ষণ বলটা কমতে থাকবে। ঠিক আছে, তার মানে যেহেতু কঠিনের তুলনায় তরলে আন্তঃকণা আকর্ষণ বল কম এবং তাদের মধ্যে কি দূরত্বটা বেশি, সেজন্যই তার নির্দিষ্ট কোনো আকার থাকে না। এরপরে তরল পদার্থকে চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না। এটা কিরকম, এখানে আমরা একটা উদাহরণ দেখতে পাচ্ছি। এখানে কাঁচের একটা পাত্রটা একটু স্পেশাল ধরনের পাত্র আমরা দেখতে পাচ্ছি, যে এইখানটা একটা নলের মতন, এই জায়গাটাও একটা নলের মতন। ঠিক আছে, তো এই স্পেশাল একটা কাঁচের পাত্রে কিছু পানি নেওয়া হয়েছে, কিছু তরল নেওয়া হয়েছে। নেয়ার পরে এখানে তাকে একটা লোহার পিস্টন রাখা হয়েছে, এখানেও একটা লোহার পিস্টন রাখা হয়েছে। একটু খেয়াল করে দেখো, যখন পিস্টন 1 দিয়ে তাকে চাপ দেওয়া হচ্ছে, সে কি
তার চাপ প্রয়োগে এই যে আয়তনটা, তার আয়তনটা কিন্তু হ্রাস পাচ্ছে না। খেয়াল করে দেখো, যখন চাপ দেয়া হচ্ছে এই পিস্টনটা যখন নামছে তখন এই তরলটা এদিকে উপরের দিকে এই যে এরকম উঠে চলে যাচ্ছে। আবার যখন আমি এই দিকে দ্বিতীয়টা পিস্টনটা নামাচ্ছি তখন কি ঘটনা ঘটছে, দ্বিতীয় পিস্টনটা নামানোর ফলে এদিকে তরল উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে খেয়াল করো যে চাপ প্রয়োগের ফলে এখানে তরলের আয়তনটা কি হচ্ছে না, তরলের আয়তনটা এখানে হ্রাস পাচ্ছে না। এরপরে তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তন বৃদ্ধি পায়। আগে চাপের সাথে আয়তনের একটা সম্পর্ক দেখলাম, এবার আমরা তাপ প্রয়োগ করলে তরল পদার্থের আয়তনটা কিভাবে বৃদ্ধি পায় একটু খেয়াল করে দেখো। এই পাত্রে তরল এবং নিচে একটা বার্নার দেওয়া হয়েছে, একটু খেয়াল করে দেখো, খুব সূক্ষ্মভাবে এখানে আয়তনটা বাড়ছে। আবার আমরা খেয়াল করি জিনিসটা, এর নিচে যখন এই যে বার্নারটা দেয়া হলো তখন কি দেখো, আয়তনটা আগে এখানে ছিল, এরপর বাড়ছে, এরপর আরেকটু বাড়ছে, আবার শুরু থেকে শুরু হবে। তার মানে এখানে আমরা একটা জিআইএফ বানিয়েছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যখনই এখানে নিচে বার্নার দিয়ে তাপ দেয়া হচ্ছে বা তুমি এখানে অন্যান্য যেই আমাদের তাপের উৎসগুলো সেগুলোর মাধ্যমে, মানে চুলা দিয়ে তুমি তাপ দিতে পারো কোনো একটা তরলকে নিয়ে, সেখানে দেখতে পাবে আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আজকের টপিকে আমরা দুটো ভৌত অবস্থা, তার মানে কঠিন অবস্থা এবং তরল অবস্থার অনেক অনেক বৈশিষ্ট্য নিয়ে এবং সেই বৈশিষ্ট্যের সাথে সংশ্লিষ্ট উদাহরণ 3D মডেল বা জিআইএফ নিয়ে আলোচনা করলাম। এবং এই আলোচনার সাপেক্ষে আমাদের টপিকটার কি কনসেপ্ট যেটা, সেটা সম্পূর্ণরূপে ক্লিয়ার হলো। এবং এখন তুমি বলতে পারবে যে কঠিন পদার্থ কি এবং তার বৈশিষ্ট্যগুলো কি কি, আবার তরল পদার্থ কি, তার বৈশিষ্ট্যগুলো কি কি এবং তাদের উদাহরণগুলো কি কি, এবং কেন কঠিন তরল থেকে সম্পূর্ণরূপে আলাদা। এবং এখন যদি তোমাকে আমি একটা হোমওয়ার্ক দিই, হোমওয়ার্কটা হচ্ছে তুমি আজকে কঠিন এবং তরল পদার্থের মধ্যে পার্থক্যগুলো পয়েন্ট আকারে লিখে ফেলবে। অর্থাৎ আমরা নর্মালি যেরকম পার্থক্য লিখি, দুটা কলাম করি, উপরের কলামের উপরের যে রোটা সেখানে বাম দিকেরটা কঠিন এবং ডান দিকেরটা তরল। এরপরে তুমি অ্যাটলিস্ট 4টা পার্থক্য লিখবে, ঠিক আছে? এখানে সংজ্ঞা থাকতে পারে, এখানে বৈশিষ্ট্য থাকতে পারে, এখানে উদাহরণ থাকতে পারে। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা পদার্থের ভৌত অবস্থা 3 নম্বর যে অংশটা, মানে 3 নম্বর যে ভৌত অবস্থাটা গ্যাসীয় বা বায়বীয় অবস্থা, সেটা নিয়ে আলোচনা করব। এবং এই যে 3টি অবস্থা, এই 3টি অবস্থাকে কণার গতিতত্ত্বের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করা যায় সেটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।